টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন, তবে বড় বন্যার আশঙ্কা নেই। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর। বন্যা ও নদী ভাঙন থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের। ক্রিসেন্ট জুট মিলের যন্ত্রাংশ কেজি দরে বিক্রি, রাষ্ট্রীয় সম্পদ ৯/৬ নিয়ে প্রশ্ন। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামের মতো দেশের পূর্বাঞ্চলে মৌলভীবাজারেও বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে মানুষ। অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। এছাড়াও টানা বৃষ্টি ও ঢলে বেশ কিছু জেলায় নিচু এলাকা ডুবে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। জেলার অন্তত ৬০ থেকে ৭০% প্লাবিত। ফসলের মাঠ ও পথঘাট তো বটেই, ঘরবাড়িও তলিয়ে গেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে ২০ জন এবং ঢলের পানিতে ভেসে ৪ শিশু প্রাণ হারিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। তো মাঝে নাই, আমরা এখন গরম মধ্যে বসে থাকছি, ৮ বাজারে আসতে পারি নাই, খাবার নিতে পারি নাই। কি কষ্ট যাকই, লেখাপড়া করতে পারে না ছেলেমেয়েরা। চট্টগ্রামের বাঁশখালীতেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। বৈলছড়িতে প্রধান সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। খাদ্য ও পানীয় জলের তীব্র সংকটে পড়েছেন দুর্গত এলাকার পানিবন্দী লক্ষাধিক মানুষ। এদিকে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কমে আসায় বান্দরবানে বন্যা পরিস্থিতির আর অবনতি হয়নি। তবে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদী। রোয়াংছড়ি ও আলীকদম উপজেলা সহ সারা দেশের সাথে সড়ক যোগাযোগ এখনও বন্ধ আছে। শহরের ১৩টি আশ্রয় কেন্দ্রে ৩,৫০০ পরিবার ঠাঁই নিয়েছে। এসব আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন জায়গায় আটকে পড়া লোকজনদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তাও দেওয়া হচ্ছে। সাজেকে আটকে পড়া সব পর্যটক সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে ফিরেছেন। শুক্রবার সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ৪০০ পর্যটককে নিয়ে গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশ্যে সাজেক ছাড়ে। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি ও ঢলে মৌলভীবাজারের মনু, ধোলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মনু ও ধোলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ১০টি স্থান ঝুঁকিপূর্ণ। মানিকগঞ্জে নিচু জমিতে পানি জমেছে। পেঁপে সহ বিভিন্ন সবজি আবাদে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। গোপালগঞ্জেও সড়ক ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। মৌসুমি বায়ু স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতি এমনটাই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়ার সঙ্গে। তিনি আছেন শহরের বাংলা বাজার এলাকায়। অর্পণ, আমাদের জানান সর্বশেষ সেখানে কি পরিস্থিতি, বন্যা পরিস্থিতির কোনো উন্নতি আছে কি না, বা এখন সেখানে কি অবস্থা, খবর? কিছুটা উন্নতি হয়েছে। সকাল থেকে আমরা যে খবর জানাচ্ছিলাম, আমরা দেখেছি যে সকালে বাংলাবাজার পিএমখালী সমুদ্র ব্রিজ এলাকায় একেবারেই অনেক বন্যার পানি ছিল, বসতবাড়ি প্লাবিত হয়েছিল। তবে কিছু কিছু বসতবাড়ি থেকে পানি নেমে গিয়েছে, সেই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সমুদ্র ব্রিজ অর্থাৎ বাংলা বাজার এলাকায় আমি আছি। আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঁকখালী নদী। বাঁকখালী নদীর প্রবাহমান স্রোতধারা, তীব্র স্রোতধারা আমরা এখনো দেখতে পাচ্ছি। বিপদসীমার উপরে বিপদসীমা অতিক্রম করেছে অনেক আগে এবং এখনো পর্যন্ত বিপদসীমার নিচে কিন্তু বাঁকখালী নদীর পানি নামেনি। কক্সবাজারের সমুদ্র ব্রিজ, বাংলা বাজার এবং হচ্ছে করুলিয়া, পিএমখালী, ভারুয়াখালী সহ বিভিন্ন জায়গায়
বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং পাশাপাশি রাম উপজেলার 11টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বলা যায় কক্সবাজার জেলার 60 থেকে 70% অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে, যার ফলশ্রুতিতে এখানে ফসলি মাঠ, মৎস্য থেকে শুরু করে আসলে একেবারেই অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পুরোপুরি বন্যার পানি নেমে যাওয়ার পরেই আসলে নিরূপণ করা যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের যে চকরিয়া, পেটুয়া এবং মাতামুহুরী উপজেলা আছে, সেখানে সবচেয়ে বেশি ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই সেখানে আসলে মানুষের জনদুর্ভোগ অনেকাংশে বেড়েছে। আমরা খবর পেয়েছি আজকে সকালে সেখানে একজন শিশু বন্যার পানিতে ভেসে গিয়ে মৃত্যুবরণ করেছে। এই দিয়ে বন্যার পানিতে ভেসে গিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 4 এবং এর আগে পাহাড় ধসের ঘটনায় কক্সবাজার জেলায় মারা গিয়েছে 20 জন, তন্মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে রোহিঙ্গা। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ বন্যা পরিস্থিতি। শিবু। অর্পণ, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করবো আপনার সঙ্গে যুক্ত হবার। দর্শক, কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অর্পণ বড়ুয়া। হবিগঞ্জের নদ নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। এরই মধ্যে খোয়াই নদীর বাঁধ ভেঙে সদর উপজেলার অন্তত 25টি গ্রাম প্লাবিত। জেলা সদরের কালীগঞ্জ বাঁধ থেকে বিস্তারিত জানাবেন প্রতিনিধি আলামিন খান। আলামিন, আমাদের জানান যে সেখানকার কি পরিস্থিতি এবং সেখানে বৃষ্টি আছে কিনা এখনো? যেমনটা বলছিলেন, আসলে সকাল থেকে যদি বলি আপনাকে, যে আপনি জানেন যে সকাল থেকে আমি বলছিলাম যে হবিগঞ্জের যে খোয়াই নদীর একটি বাঁধ ভেঙে যে 25টি গ্রাম ডুবে গিয়েছে, সেই গ্রামগুলো কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু বাড়ছে। যদি আপনাকে বলি, আমরা ইতিপূর্বেই অনেক জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখেছি, শুধু লস্করপুর যে বাঁধ সেটি নয়, হবিগঞ্জের বানিয়াচুঙ্গে কিন্তু একটি বাঁধ ভেঙেছে। এই নিয়ে দুটি বাঁধ কিন্তু আসলে ভেঙেছে। সেই সব মিলিয়ে যে দুটি বাঁধের পাড়ের মানুষ যারা রয়েছে তারা তো অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছে। এছাড়াও যে 25টি গ্রাম, সে আমরা যতটুকু তালিকা অনুযায়ী পেয়েছি, সেই 25টি গ্রামের মানুষও কিন্তু তারা তাদের যে ঘরের যে জিনিসপত্র সেটি নিয়ে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং কেউ আশ্রয়ের কেন্দ্রে যাচ্ছেন এবং কেউ বা যাচ্ছেন নিজের আত্মীয় স্বজনের বাসায়। যদি আপনাকে বলছি, হবিগঞ্জের যে নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখনো বর্তমানে বিপদ সীমার উপরেই পানি প্রবাহিত হচ্ছে। এবং বিশেষ করে যদি আপনাকে বলি যে আমরা এই নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যতটুকু জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ বাঁধ আরো কিছু রয়েছে, সেগুলো তারা মেরামত করার চেষ্টা করছেন এবং যেগুলো ভেঙে গিয়েছে যে দুটি, সেটিও মেরামত করার তারা চেষ্টা করেছেন। তবে এখন পর্যন্ত আমি যদি বলি আপনাকে যে পানি উন্নয়ন বোর্ডও কেউ এই ভাঙা বাঁধগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু পরিদর্শনে এসেছিলেন, তবে কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। এই কারণে কিন্তু আসলে নতুন করেও আরো অনেক গ্রাম প্লাবিত হচ্ছে। এই ছিল হবিগঞ্জ থেকে আমার কাছে। আলামিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জের কালীগঞ্জ থেকে সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি আলামিন খান। চট্টগ্রাম অঞ্চলে চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত 10টি পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী নিজের সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার খোঁজ খবর নিচ্ছেন এবং মনিটরিং করাচ্ছেন। দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও নিয়মিতভাবে ডিসি, ইউএনও এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। উপদেষ্টা আরও জানান, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, 3 বেলা খাবার নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদান এবং উদ্ধার কার্যক্রমে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও কোস্ট গার্ড একযোগে কাজ করছে। চট্টগ্রাম অঞ্চলের দুর্গত এলাকায় 1057টি আশ্রয় কেন্দ্রে 12,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ভবিষ্যতে জলাবদ্ধতা কমাতে চট্টগ্রাম দোহাজারী রেলপথ আরও 5 ফুট উঁচু করার পরিকল্পনা আছে বলেও জানান মাহাদি আমিন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বন্যা পরিস্থিতি সরেজমিন দেখতে চট্টগ্রাম সফরে গিয়ে কথা বলেন তিনি। বন্দরনগরীর জলাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা সরকারের দায়িত্ব। তিনি জানান,
বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ কাছ থেকে দেখা, তাদের পাশে দাঁড়ানো এবং সরকারের করণীয় বিষয়ে দাবি জানাতেই এ সফর। ভবিষ্যতে দেশের উত্তরাঞ্চলকে বন্যামুক্ত রাখতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর দেন তিনি। পরে ডাক্তার শফিকুর রহমান বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। চট্টগ্রাম মহানগরী হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু একটু বর্ষা নেমে আসলেই পুরা চট্টগ্রাম মহানগরীতে দুর্ভোগ দেখা দেয়। দুই একটা মৃত্যুর ঘটনাও গতবার ঘটেছে। রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে যদি তিস্তার ওই দিক থেকে বাঁধ সব খুলে দেওয়া হয়, তাহলে যেটা প্রত্যেক বছরই হয়, এটা দুঃখ হয়ে আছে, সেই ঝামেলাটা দেখা দেবে। দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, এরপর আরও যা থাকছে। বরিশালের আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় আটক 18 এবং খরচ ও লাভের গড় মিলে বন্ধের মুখে সমতলে চা চাষ। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। বরিশালের আগৈলঝাড়ায় থানায় হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 18 জনকে আটক করেছে পুলিশ। সকালে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, রাতভর অভিযান চালিয়ে হামলায় জড়িত 18 জনকে আটক করা হয়েছে। বাকিদেরও ধরতে অভিযান চলছে। এর আগে গত বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুরি ও মাদক সহ একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। থানার হাজতে থাকা অবস্থায় রিয়াজ নিজেই নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়ে। পরে রাত 11টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শতাধিক মানুষ আগৈলঝাড়া থানায় হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় পুলিশের 6 সদস্য সহ উভয় পক্ষের অন্তত 12 জন আহত হন। অচল দাবি করে মাত্র 61 টাকা কেজি দরে বিক্রি হলো খুলনার ক্রিসেন্ট জুট মিলের লাখ লাখ টাকার যন্ত্রাংশ। অথচ বন্ধের সময় প্রায় সব মেশিনই সচল ছিল। মিলের 2/3 জমিও ইজারা দেওয়া হয়েছে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে। রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার এই প্রক্রিয়া ঘিরে উঠেছে নানা প্রশ্ন। গাজী দুলালের তোলা ছবি ও খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম খুলনার ক্রিসেন্ট জুট মিল 2020 সালের 2 জুলাই রাত পর্যন্ত ছিল উৎপাদনে মুখর। যে সচল মেশিনের শব্দে হাজারো শ্রমিকের ঘাম, স্বপ্ন আর সংসারের হাসি জড়িয়েছিল, 6 বছরের মাথায় সেই 2126টি মেশিন ও যন্ত্রাংশ বিক্রি হচ্ছে অচল যন্ত্রাংশ বা স্ক্র্যাপ হিসেবে কেজি প্রতি মাত্র 61 টাকায়। একই সঙ্গে মিলের 107 একর জমির মধ্যে 75 একর ইজারা দেওয়া হয়েছে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে। রাষ্ট্রীয় সম্পদের এমন অব্যবস্থাপনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এই মেশিনগুলো এখন অন্য মিলে আপনার যাই উৎপাদন দিবে, অন্য মিলে চলবে, তাহলে আমরা কি অপরাধ করছিল আজকে ক্রিসেন্ট জুট মিল? জাপানি মেশিন যারা খুলছে তারা চোখের পানি ফেলাইছে যে কি কাটতেছি আমরা। এই মেশিনের কিচ্ছু হয় নাই, কোনো মালামালের কোনো ক্ষতি হয় নাই। যে মেশিনগুলো অচল বলে 61 টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে, বেসরকারি মিলে গিয়ে সেগুলো সচল হয়ে উঠছে। ফলে বিক্রির স্বচ্ছতা নিয়েই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। এই মাল দিয়েও মিল চালানো সম্ভব ছিল। এই মেশিন আরো 50 বছর চলে। প্রায় সকল মেশিনই বিক্রি করা হয়ে গেছে। কোন নিয়মে বিক্রি করতে সেটা আমাদের জানা নাই। নীতিমালার ভিত্তিতে সচল মেশিনকে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা বা ইজারা দেওয়া হলো, রাষ্ট্র এবং জনস্বার্থই বা কতটা রক্ষিত হলো? এসব প্রশ্নের কোনো উত্তরই স্পষ্ট নয় সচেতন মহল ও শিল্প বিশ্লেষকদের কাছে। এই ভাঙাড়ি দরে যারা কিনছে তারা কিন্তু এই মেশিনগুলো আবার অন্য জায়গায় কিন্তু প্রোডাকশনে যাচ্ছে। তো সুতরাং দুর্ভাগ্যটা আমাদের এখানেই যে আমরা একজনের হাতে চলে না, আরেকজনের হাতে চলে, এবং এটাই বাংলাদেশের বাস্তবতা। এই যে ভ্রান্ত নীতি, এর কারণে জনগণের যেমন ভোগান্তি হয়, কর্মসংস্থান হারায় বসে আছে যারা, তারা কিন্তু আবার নতুন করে রিএস্টেট হতে পারছে না। এ বিষয়ে যোগাযোগ করা হলে নানা অজুহাতে
খুলনার বিজেএমসি ও মিলের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 8 জনের একটা টিম, তারা এটাকে রিজার্ভ প্রাইস নির্ধারণ করলে স্ক্র্যাপ ঘোষণা করে, সেটা বিজিএমসি মন্ত্রণালয় ঘুরে অনুমোদন হওয়ার পরে টেন্ডার হলো, সেই জিনিস এখন বিক্রি হচ্ছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর থেকে নিচ্ছি আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। সমতলে চা উৎপাদনের প্রাণকেন্দ্র পঞ্চগড়ে নানাবিধ সংকটে চা শিল্প। সার ও কীটনাশকের তীব্র অভাব, কাঁচা পাতার ন্যায্য মূল্য না পাওয়া এবং উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য কম হওয়ায় বাগান উপড়ে ফেলতে বাধ্য হচ্ছেন অনেক সাধারণ চাষি, যার ফলে এই সম্ভাবনাময় শিল্পটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 2 যুগ আগে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের বিস্তীর্ণ সমতল ভূমিতে চা চাষ শুরু করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কয়েক বছরের মধ্যেই নতুন কুড়িতে ভরে যায় তেঁতুলিয়ার বিস্তীর্ণ গোচরণ ভূমি। সেই থেকে আজ পর্যন্ত জেলায় গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে মোট 8,412টি চা বাগান ও 31টি চা কারখানা। চা শিল্পকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান। জুলাই থেকে অক্টোবর মাস জুড়ে চায়ের পাতা তোলার ভরা মৌসুম, অথচ চা বাগানগুলোতে লালমাকড় ও লুপার পোকার আক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। ঘন ঘন স্প্রে করেও পোকা দমন করা যাচ্ছে না। ফলে প্রতি বিঘায় চা পাতার স্বাভাবিক উৎপাদন 1200 থেকে 1300 কেজির জায়গায় নেমে এসেছে অর্ধেকে। তাছাড়া সারের সংকট সহ কীটনাশকের দাম বাড়ার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। পোকার আক্রমণটাও বেশি, বিশেষ করে লোপার পোকাটা, এটা কোনোভাবে দমন করতে পারতেছি না। বাইরে সার প্রয়োগ করতে গেলে অনেক সমস্যা হয়, বাইরে সিন্ডিকেট হয়, সারের দাম বাড়তি নেয়। এদিকে চাহিদার তুলনায় প্রয়োজনীয় মানসম্মত চা পাতা না পাওয়ার কারণে অনেক কারখানায় কমতে শুরু করেছে উৎপাদন। বর্তমান প্রতিযোগিতার বাজারে পঞ্চগড়ের চায়ের সুনাম ও সম্ভাবনাকে টিকিয়ে রাখতে তদারকি ও নজরদারি দরকার বলে মনে করছেন কারখানা সংশ্লিষ্টরা। কয়েক লক্ষ লোক এই চায়ের উপরে নির্ভরশীল। চা বোর্ডের যিনারা আছেন ওনারা আরো যদি একটু মাঠ পর্যায়ে যদি একটু কৃষকদেরকে আরো একটু ভালো করে বলেন, বুঝান, না ক্যাম্পেইন করেন, না সেক্ষেত্রে মনে আরো ভালো কিছু আশা করা যায়। তুনা সিনা তুনো, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।